নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি স্বাগতা। এসো গল্প শোনাই চ্যানেলের আজকের গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাবো হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প তবে। গল্প পাঠ শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি আমার উপস্থাপনা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিয়ে ভিডিওটি আপনার বন্ধু পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন। এছাড়াও যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটিকে প্রেস করে রাখবেন। এতে চ্যানেলে নতুন কোনো গল্প আপলোড হওয়া মাত্রই আপনার ডিভাইসে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত কাম্য। শুরু করছি আজকের ভৌতিক গল্প তবে। একবার দেওঘরে গিয়ে বড় বিপদে পড়েছিলুম। বাড়ি ভাড়া করেছিলুম নদীর ধারে। সেখান থেকে শহরে আসা যাওয়ার একমাত্র পথের মাঝখানে ছিল মস্ত বড় একটা ঝাঁকড়া বট গাছ। স্থানীয় লোকরা বলতো ওই বট গাছের ডালে কবে কোন লোক উদ্বন্ধনে প্রাণত্যাগ করেছিল। তার প্রেতাত্মা আজও ওই গাছে বাস করে এবং রাতের পথিকদের দেখা দেয়। একদিন মনে হলো প্রেতাত্মা মহাশয় গাছ ছেড়ে আমারও ঘাড়ে চাপতে চান। ফুটফুটে চাঁদনি রাত, চারিদিক নিরালা ও নির্জন। একলা পথিক বাসায় ফিরছি। বট গাছটার দিকে তাকিয়ে হঠাৎ বুকটা ছ্যাঁত করে উঠল। ভৌতিক পরিস্থিতিকে যেন অধিকতর ঘোরালো করে তোলবার জন্যেই কোথা থেকে একটা পেঁচাও চ্যাঁ চ্যাঁ করে চেরা গলায় চেঁচাতে শুরু করে দিলে। দুটো অমানসিক আগুন চোখ দপদপিয়ে জ্বলতে জ্বলতে ওপরে উঠছে নিচে নামছে, কখনো ডাইনে আর কখনো বাঁয়ে সরে সরে যাচ্ছে। স্বচক্ষে দীপ্ত চক্ষু দেখে আমার চক্ষু স্থির। ভূত মানি আর না মানি, সেদিন ভয় পাইনি বললে সত্য বলা হবে না। এগুতে বা পিছুতে পারিনি, স্তম্ভিত হয়ে গিয়েছিলুম। তারপরের দিন সকালের আলোয় আবার যদি সেখানে তদারক করতে না যেতুম তাহলে সেই ব্যাপারটা অকাট্য চাক্ষুষ প্রমাণ বলেই গ্রহণ করতুম। গাছের ডালে ঝুলছিল আধ হাত লম্বা টিনের ফালি। বাসা তৈরি করবার জন্যে কাক বা অন্য কোনো পক্ষী সেটাকে ওপরে নিয়ে গিয়ে তুলেছিল। টিনের দুই প্রান্ত দুমড়ানো, তার উপরে প্রতিফলিত হয়েছিল চাঁদের আলো এবং বাতাসে আন্দোলিত তরু শাখা সেই নকল জ্বলন্ত চোখ দুটোকে করে তুলেছিল নড়ন্ত। আচ্ছা, এ গেল যেন চোখের ভ্রম, কিন্তু অতঃপর যে ঘটনার কথা বলবো তাকে আজও চোখের ভ্রম বলে মানতে রাজি নই। আমাদের পাথরিয়া ঘাটার বসত বাড়ির পিছনে একটি হাত দেড়েক চওড়া পোড়ো খানা ছিল। আগেই তার কথা বলা হয়েছে। সেই খানা দিয়ে বয়ে যেত কয়েকখানা বাড়ির নর্দমার জল। আমার ত্রিতলের শয়নগৃহের নিচের দিকে ছিল সেই খানা। সহধর্মিণী ও আমি শুয়ে আছি আপন আপন শয্যায়। গভীর রাত্রে আমার ঘুম ভেঙে গেল এবং কিছুতেই চোখের পাতায় লাগলো না আর ঘুমের আমেজ। বিরক্ত হয়ে বিছানার ওপরে উঠে বসলুম। নিঝুম রাত, আকাশে চাঁদের আলো, ঘর অন্ধকার। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে চুপ করে বসে আছি। আচম্বিতে অদ্ভুত একটা মূর্তি খানার ভিতর থেকে জানালার ওপরে এসে উঠল। ছোট মূর্তি, অবিকল মানব শিশুর মতো। পিছনকার চাঁদনিতে সমুজ্জ্বল আকাশপটে মূর্তিটাকে দেখাচ্ছিল যেন গাঢ় কালি দিয়ে আঁকা, কিন্তু তার চোখ দুটো গড়া যেন অগ্নিশিখা দিয়ে। ছোট ছোট দুই হাতে জানালার দুটো লোহার গড়া ধরে সেই শিশু মূর্তি জ্বলন্ত চক্ষু বিস্ফারিত করে আমার পানে তাকিয়ে রইল, মাত্র কয়েক মুহূর্তের জন্যে। তারপর আরো ভালো করে দেখতে না দেখতেই সে ঊর্ধ্বে দুই হাত তুলে ঘরের বাইরেকার খাড়া ও মসৃণ দেওয়ালের ওপর দিয়ে ছাদের দিকে অদৃশ্য হয়ে গেল। শঙ্কিত নয়, আমি হয়েছিলুম চমকিত ও বিস্মিত। এ যেন সম্পূর্ণ অপ্রত্যাশিত আবির্ভাব এবং এর কোনো অর্থই হয় না। মূর্তিটার অন্তর্ধানের সঙ্গে সঙ্গেই ভেঙে গেল আমার চটকা। এক লাফে খাট থেকে পড়ে চোখের পলক ফেলতে না ফেলতেই
ঘরের কোণ থেকে একগাছা বাঁশের লাঠি টেনে নিয়ে আমি বেরিয়ে গেলুম বাইরে। ভূত হোক, মানুষ হোক, পশু হোক, নিশুতি রাতে শয়নগৃহে বসে এমন অসামরিক উপদ্রব আমি সহ্য করব না। তেতলার ছাদের উপরে নেই জনপ্রাণী। দিকে দিকে চোখের সামনে পড়ে রয়েছে অন্যান্য বাড়ির ছাদের পর ছাদ। পরিষ্কার চাঁদের আলোয় কোথাও যেন রহস্য লুকিয়ে থাকবার উপায় নেই। এত তাড়াতাড়ি কোনো দৃশ্যমান বস্তুর অদৃশ্য হবার কথা নয়, এবং তা সম্ভবপর বলেও বিশ্বাস করি না। মূর্তিটা তবে গেল কোথায়? এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কি সেটা? বিড়াল? হলপ করে বলতে পারি, এই মাত্র যে দেখা দিয়েছিল তার পক্ষে চতুষ্পদ জীব হওয়া অসম্ভব। বিড়াল বা অন্য কোনো চতুষ্পদ জীব মানুষের মতো দুই হাত দিয়ে গরাদ ধরে উবু হয়ে বসতে পারে না। তার গোটা দেহের বহির্রেখা নিশ্চিত রূপেই মানব শিশুর মতো, এবং তার লাঙ্গুলও ছিল না। বানর? কিছুতেই না। এ পাড়ায় বানরের অত্যাচার নেই। উপরন্তু জল ভরা খানায় থাকে না বানরের ডেরা। সবচেয়ে উল্লেখ্য, নিশাচর বানরের কথা শোনা যায় না। মাকড়সা প্রভৃতি এবং টিকটিকির মতো সরীসৃপ জাতীয় জীব ছাড়া আর কেউ মসৃণ দেওয়াল বেয়ে ওপরে উঠতে পারে না। জানালা ও ছাদের মাঝখানে ছিল অনেকটা খাড়া তেলা ও নিরেট দেওয়াল। তবে এই প্রশ্ন চিহ্নিত শব্দটির উত্তর অদ্যাবধি পাওয়া যায়নি। শেষ হলো আজকের ভৌতিক গল্প। তবে আজ এই পর্যন্তই। নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।